নতুন খেলায়ও ভারতের পুরনো পরাজয়। নরেন্দ্র মোদীর দেশ বেশি লাভ করতে গিয়ে নিজেদের ক্ষতিই করছে বেশি। কারণ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে গিয়ে ঝুঁকিতে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স ও চিকেন নেক ভিত্তিক বাণিজ্য। যদিও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতে এটি বাংলাদেশের জন্য একটি অন্যতম সুযোগ। আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরো কার্যকর ও আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে রীতিমতো বিপদে আছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর উপর চাপ বাড়ছে। ভারতের নেতা কর্মীরা নরেন্দ্র মোদীকে কঠিনভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, তাকে প্রত্যেক করার জন্য বলছেন। ইতিমধ্যেই বাংলাদেশও নতুন সুবিধা নিচ্ছে। এই ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়ে রীতিমতো বাংলাদেশের কপাল খুলে দিয়েছে নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেনাপ্রধান ধন্যবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই ভিডিওতে দেখতে পারবেন কি কি নতুন পদক্ষেপ নিচ্ছে আশিক চৌধুরী। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। নতুন খেলায়ও ভারতের পুরনো পরাজয়। নরেন্দ্র মোদীর দেশ বেশি লাভ করতে গিয়ে নিজেদের ক্ষতিই করছে বেশি। কারণ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে গিয়ে ঝুঁকিতে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স ও চিকেন নেক ভিত্তিক বাণিজ্য। বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলেই ভারতে নামবে হরিষে বিষাদ। আনন্দ লহরী তখন পরিণত হবে শোক ধ্বনিতে। কারণ বাংলাদেশ হয়েই বড় বাণিজ্য করে এই রাজ্যগুলো। পণ্য পরিবহনে পায় বিশাল সুবিধা। বাংলাদেশ ট্রানজিট বাতিল করলে এসব রাজ্যের ব্যবসা বাণিজ্যের খরচ বেড়ে যাবে বহুগুণ। বাণিজ্য ও নীতি বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের বুকেই অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ছুরি মারবে। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত ভারতের জন্য আরও ক্ষতিকর হতে পারে। তাদের রাজস্ব হ্রাস ও আঞ্চলিক ভাবমূর্তিও পড়বে ক্ষতির মুখে। বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করেন, ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসায় খুব একটা প্রভাব ফেলবে না। বিপরীতে ভারত উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাবে। তারা এরই মধ্যে ভারতের বিকল্প বের করে ফেলেছেন। প্রয়োজনে অতিরিক্ত পণ্য পরিবহনের শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দর ব্যবহার করবে বাংলাদেশ। এতে বাংলাদেশ কিছু অতিরিক্ত রাজস্ব পাবে, সেই সাথে ভারত সে পরিমাণ হারাবে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশ থেকেই করা যাবে আরও কাজ। কার্গো হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে বিদেশ নির্ভরতাও কমবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ফলে বাংলাদেশের বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই। তারা মনে করছেন, বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধার উপর খুব বেশি নির্ভর করে না। তবে মাঝে মাঝে ঢাকা বিমানবন্দরের চাপ কমাতে এই সুবিধা ব্যবহার করা হয়। ফলে এর সম্ভাব্য বাতিল বাণিজ্যে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাবে না। ফলে শেয়াল পণ্ডিত ভারত নিজের গলায় ভাঙা হাঁড়ি বাঁধিয়ে ঘুরছে। তারা বেশি চালাকি করতে গিয়ে বিপদ ডাকছে। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দেশটি বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। অনেকেই মনে করছেন, ঢাকাকে চাপে ফেলতেই দিল্লি এই কুটো চাল চালছে। তবে তারা কোনো রকম সুবিধা করতে পারছে না, উল্টো নিজেদের কাঁধে বিপাক ডেকে আনছে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য সরবরাহের সুবিধা বাতিলের পর থেকে দেশ জুড়ে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া ভারতের এই সিদ্ধান্ত সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বাণিজ্য নীতির লঙ্ঘন। যদিও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতে এটি বাংলাদেশের জন্য একটি অন্যতম সুযোগ। আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরো কার্যকর ও আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। অন্যদিকে প্রেস সচিব জানান, এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। থার্ড টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায় সেজন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবেন। আরেকটা হচ্ছে যে, আপনি জানেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে। তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছে। তো ঢাকা এয়ারপোর্টকে এফিশিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে, সিলেট এয়ারপোর্টকে এফিশিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে, সৈয়দপুর, কক্সবাজার, লালমনিরহাট বেশ কয়েকটা এয়ারপোর্টকে রিইউটিলাইজ করার একটা সুযোগ পাওয়া গেছে। সো এই অপরচুনিটিটাকে হাতে নিয়ে আমরা ট্রাই করব যে এই ধাক্কায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিশিয়েন্ট, আরেকটু অ্যাক্টিভেট যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য দিস উইল টার্ন আউট টু বি আ গুড আউটকাম ইন দ্য লং রান।
রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, 100টির মধ্যে অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন। সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, কোনো বাংলাদেশি যদি দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারেন তাহলে তাকে প্রণোদনা দিবে সরকার। সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন থেকে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে বলেও জানান তিনি। যে কোনো বাংলাদেশি ইন্ডিভিজুয়াল যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, নিজে স্বপ্রণোদিত হয়ে এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন, তাহলে ওনাকে কিভাবে আমরা এক ধরনের এই ঠিক রেমিটেন্সের মতো সাম ফর্ম অফ রিওয়ার্ড আমরা পুশ করতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিনিয়োগ সম্মেলনের জন্য সরকারের তরফ থেকে বরাদ্দ ছিল 2,50,00,000 টাকা। খরচ হয়েছে 1,45,00,000 টাকা, যা বরাদ্দের 42% কম। আজকে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখন ওনাকে অনুরোধ করলাম এরকম একটা অনুষ্ঠানের জন্য, উনি সাথে সাথে রাজি হলেন এবং আমরা সবসময় এই দেশের ধর্ম, বর্ণ, গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা একসাথে বাস করতে চাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ওনার অনেক কর্মব্যস্ততার মাঝেও উনি রাজি হয়েছেন এখানে। প্রিয় দর্শক, আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের একের পর এক পদক্ষেপে রীতিমতো হতাশ ভারতের রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের এরকম কর্মকাণ্ড দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য 100টি দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে এসেছেন শুধু আশিক চৌধুরীর ডাকে। শুধু আশিক চৌধুরীকে নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি একমাত্র ব্যক্তিকেই উপদেষ্টা বানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আশিক চৌধুরীকে একটি ফোন দিয়েছিলেন। সেই ফোন কল পেয়ে সিঙ্গাপুরের উন্নত জীবন ছেড়ে আশিক চৌধুরী বাংলাদেশে ফিরে এসেছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন, বাংলাদেশের যত জাহাজ আছে ভারতের সীমা পার হতে পারবে না। ভারতের সীমা লঙ্ঘন করে তাদেরকে যেতে হবে। এই ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছেন ভারত, কিন্তু এতে বাংলাদেশেরই লাভ হয়েছে। এখন বাংলাদেশের যত বন্দর আছে ভারত ব্যবহার করছিল সেটি আর ব্যবহার করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এতে ভারতে বিপদে পড়ে গিয়েছেন। এসব বিষয় নিয়ে মতামত